নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আজ আমাদের আলোচনা এডিমা নিয়ে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবুও সাধারণ মানুষের মধ্যে এই রোগ সংক্রান্ত সচেতনতা খুব কম। এ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য 25শে সেপ্টেম্বরকে ন্যাশনাল এডিমা ডে হিসেবে পালন করা হয়। এই রোগকে কিভাবে শনাক্ত করা যাবে এবং কোন পদ্ধতিতে শনাক্ত করা যাবে তা নিয়ে আজ আমাদের আলোচনা। এডিমা রোগ নিয়ে আমরা বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আজ আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সৌম্যদীপ রায়, এমবিবিএস এমডি, মেডিসিন কনসালটেন্ট ফিজিশিয়ান, স্পেশালাইজ ইন ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওলজি, ডিআরএল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, মালদা। ডক্টর রয়, আপনার কাছে যে প্রথম প্রশ্নটা জানতে চাইবো যে এই এডিমা বলে যে রোগটা নিয়ে আমরা আজ আলোচনা করব, এই এডিমাটা আসলে কি? এডিমা কাকে বলে? এডিমা হলো এমন একটা রোগ যার জন্য শরীরের বিভিন্ন অংশে ফ্লুইড জমা হয়। ফ্লুইড মানে জল জমা হয়, এবং তার জন্য ফার্দার ফিউচারে আলসার হতে পারে, বা কার্ডিওরেনাল সিনড্রোমও হতে পারে, বা মৃত্যু পর্যন্ত হতে পারে। ডক্টর রয়, এই এডিমা রোগের কমন কারণগুলি ঠিক কি কি রয়েছে? এডিমার কারণ বলতে আমরা দুইভাবে ভাগ করি। প্রথমত একটা সিস্টেমিক কারণ, আর দ্বিতীয়ত একটা লোকালাইজড কারণ। প্রথমত সিস্টেমিক কারণে বলি, এটি একটি কোনো কার্ডিয়াক প্রবলেমের জন্য হতে পারে, মানে হার্টের কোনো প্রবলেম। দ্বিতীয়ত কোনো লিভার প্রবলেম থেকে হতে পারে। তৃতীয়ত কোনো কিডনি প্রবলেম থেকেও হতে পারে। 4 নম্বর কোনো হরমোনজনিত ব্যাধির কারণেও হতে পারে। এবং 5 নম্বর খুব যদি নিউট্রিশনাল প্রবলেম থাকে তার জন্যও হতে পারে। আর যদি লোকালাইজড কারণগুলো যদি দেখি, তার মধ্যে ডিপ ভেন থ্রম্বোসিস বলে একটা রোগ হয়, বা লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনস, যাকে আমরা বাংলা ভাষায় যদি বলি, শরীরের মধ্যে যে শিরাগুলি আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তার জন্য এই এডিমা হতে পারে। এই এডিমা রোগ সম্পর্কে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুস্মিতা সরকার, এমবিবিএস এমডি, মেডিসিন, পিজিডিএম কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডক্টর সরকার, হার্ট এবং কিডনি সংক্রান্ত সমস্যা যে রোগীদের রয়েছে তাদের জন্য এডিমা কতটা গুরুতর সিমটম? হার্ট ফেলিয়ারটা কি? হার্ট বা হৃদয় পাম্প করতে পারছে না। যখনই ঠিকমতো পাম্পিং সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু সমস্ত শরীরের বিভিন্ন জায়গা ফুলে যেতে পারে। পা ফুলছে, পেট ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, এবং শুরু হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে অবসাদ, ক্লান্তি। পেশেন্ট এসে বলছে যে আমি কিছুই কাজকর্ম করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। এই একটা সমস্যা। কি হয় যখন পাম্প ফেলিয়ার হয়ে যায়, ঠিকমতো প্রেসার পড়ে না, ঠিক মতন প্রেসার দিয়ে পাম্পটা চারিদিকে রক্ত সঞ্চালন হচ্ছে না, তখন শিরার মধ্যে কিন্তু খুব একটা চাপ বেড়ে যায়, এবং তখন শিরা থেকে কিছু তরল বেরিয়ে আশেপাশে যে সেল আছে বা কোষ আছে তার মধ্যে ঢুকে যায়। তখন আস্তে আস্তে কোষগুলো ফুলতে শুরু করে। এই তো সব থেকে বড় সমস্যা হার্ট ফেলিয়ারে। এইভাবে এডিমা হয় একটা কারণ। আরেকটা হলো আমাদের যে কিডনি। কিডনি আমরা কি বলি? ছাঁকনি। ছেঁকে ছেঁকে সবকিছু পরিষ্কার করে দেয়, কিন্তু সবকিছু তো বার করে দেয় না। একটা তরলের ভারসাম্য ওকে বজায় রাখতে হয়। এই যে তরলের ভারসাম্য বজায় রাখা এবং ছাঁকনির কাজ করা, এই দুটোর মধ্যেই কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, এবং তখন এডিমা হতেই পারে। ডক্টর সরকার, এডিমার প্রাথমিক উপসর্গগুলো কি কি, যা থেকে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তিনি এই রোগে আক্রান্ত? এডিমা বা ফুলে যাওয়া, সেটা আমি কিভাবে বুঝবো? সেটাও কিন্তু আমাদের জানা খুব দরকার। হঠাৎ করে দেখা যাচ্ছে শরীরের নিচের অংশতে জল জমে যাচ্ছে। পেশেন্টকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পা ফুলছে কিনা, মুখ ফুলছে কিনা, শরীরের কোনো অংশে কি জল জমে যাচ্ছে, একটু কি দুর্বল লাগছে শরীরটা, হাঁটা চলা করা যাচ্ছে না, সামান্য সিঁড়ি দিয়ে উঠলে বা বাজারে গেলে যে কাজটা মনে হচ্ছিল যে আমি আগে খুব সহজেই করতে পারতাম, সেই কাজটা কিন্তু দেখা যাচ্ছে আমি করতে পারছি না, এবং আস্তে আস্তে পেশেন্ট কিন্তু খুব ক্লান্তি বোধ করে। এই সমস্ত জিনিসগুলো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। মালদায় একটা সমস্যা আছে যে অনেক সময় শ্বাসকষ্ট হলে লোকজন ভাবে যে ও কিছু না, ফুলের রেণু বা অ্যালার্জি থেকে হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে কিন্তু এত সহজে না নিয়ে শ্বাসকষ্ট হলে কিন্তু অবশ্যই
কিন্তু ভাবতে হবে যে আমার অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করাটা খুব দরকার। এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর হীরা আগরওয়াল, এমবিবিএস এমডি, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান, শিলিগুড়ি। ডক্টর আগরওয়াল, আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আসবো, এই এডিমা আক্রান্ত ব্যক্তিরা নিজেদের শারীরিক অবস্থার উন্নতির জন্য কি কি করতে পারেন? তো উত্তরটা হচ্ছে ইডিমা আক্রান্ত রোগীরা বিবেচনা করতে পারেন এমন অনেক শারীরিক অসুবিধা রয়েছে, যার মধ্যে তাদের হাত কিংবা পা ফুলে 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 থাকা, ইভেন পেট ফুলে থাকা। তাদের সমস্যা ইডিমার আক্রান্ত রোগীদের জন্য নিয়মিতভাবে এই উচ্চতার জন্য যদি যদি পা ফুলে থাকে, পা উঁচু করে রাখতে পারেন একটু। রাত্রে শোয়ার সময় পায়ের নিচে 2-4টা বালিশ দিয়ে শুতে পারেন, তার থেকেও ফোলা কমে। এখন দেখতে হবে ফোলাটা কি কারণে। ফোলা অনেক কারণে পা ফুলতে পারে। উপর থেকে নিচ থেকে যদি ধরি, হার্টের থেকে পা ফুলতে পারে, লিভার থেকে পা ফুলতে পারে, কিডনি থেকে পা ফুলতে পারে, নিউট্রিশন প্রোটিন কম থাকলে পা ফুলতে পারে। এইসব কারণে কি কারণে পা ফুলছে সেটা নিয়ন্ত্রণ আগে বিবেচনা করে দেখতে হবে। আর সাময়িক পা ফোলাতে কমাতে গেলে যেটা বলা হলো, পায়ের নিচে 4টা বালিশ দিয়ে রাতে শুয়ে পড়লেন কিংবা পা উঁচু করে রাখলেন কিছুক্ষণ, তাতেও কিছুটা পা ফোলা কমবে। কিন্তু সেটা চিকিৎসা ঠিক নয়। কি কারণে পা ফুলিয়ে তার কারণের চিকিৎসা করতে হবে। আহ আহ এই তো গেল পা উঁচু করে রাখা। তারপরে ফিজিওথেরাপি, ভালো ফিজিওথেরাপিস্টকে দিয়ে একটু ফিজিওথেরাপি করলেও হাত পা ফোলা কমতে পারে। কম্প্রেশন, আজকাল অনেক রকমের ডিভাইস পাওয়া যায়, ইলেকট্রনিক স্টকিং, গ্লাভস, মোড়ক এবং পেশির জন্য পাম্প অ্যাক্টিভেটর ডিভাইস ব্যবহার করা যেতে পারে। এটা ফোলা জায়গায় রক্ত এবং তরল জমা হওয়ার প্রতিরোধ করে। বরফ, আইস কম্প্রেস করলেও কিছুটা ফল পাওয়া যেতে পারে। ডক্টর আগরওয়াল, এডিমার এফেক্টিভ চিকিৎসাগুলি ঠিক কি কি রয়েছে? প্রধানত 2টি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে যা চিকিৎসাগতভাবে এডিমা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লবণের সীমিত ব্যবহার। লবণ কম খেতে হবে, প্রতিদিন 5 থেকে 6 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আম, জল একটু কম খেতে হবে। ডায়ুরেটিক্স, বিভিন্ন রকমের ডায়ুরেটিক্স বাজারে পাওয়া যায়। সেগুলো ডাক্তারবাবু কোনটা ভালো হবে বিবেচনা করে সেটা দেবেন। এই ডায়ুরেটিকের মধ্যে যেমন টর্সিমাইড, ফ্রুসিমাইড এবং আরো বিভিন্ন রকমের ডায়ুরেটিক্স আমরা প্রয়োগ করি, তার থেকে ইডিমা চলে যায়। মেইন কথা হলো পা ফুলেছে, শরীর যে ফুলেছে, কি ফোলার কারণটা কি, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে এবং তার চিকিৎসাটা করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় ডক্টর অজয় মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। ডক্টর মণ্ডল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে এই এডিমা রোগ সম্পর্কে রোগীর সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ? পা কেন ফোলে? কারণ সে তো নিজে থেকে জানতে পারবে না। সে নরমাল মানুষ। সে মেডিকেল পারসন নয়। ফলে তাকে আমাকে জানাতে হবে পা কেন ফুলছে, পা অনেক কারণে ফোলে। সেইগুলো তাকে আমি জানাবো, এবং পা ফোলাটা কতদিন ধরে আছে, বা সেই পা ফোলাটা কমছে কিনা, বাড়ছে কিনা, সেই পা ফোলাটা শুয়ে থাকলে কমে কিনা, চলাফেরা করলে কমে কিনা, অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে থাকলে পা ফুলছে কিনা, সেগুলো তাকে জানাতে হবে। তার সাথে সাথে সেটা জানানো খুব জরুরি যে পা ফোলাটা কেন ফুলছে। সেটা হার্টের জন্য, না কিডনির জন্য, না লিভারের জন্য, বা কোনো ওষুধের জন্য, সেটা না জানাটা জরুরি। এবং এই পা ফোলাটা কিরকমভাবে হলে তার ক্ষতি হতে পারে বা তার ভয়ের কারণ হতে পারে, সেটা তাকে ভালো করে জানানো উচিত। তাই একটা রোগীর যদি পা ফুলে যায়, সেই পা ফোলা সম্পর্কে তার অবশ্যই করে তার ডাক্তারের কাছ থেকে হোক বা পড়াশোনা করে হোক তার জানাটা খুবই জরুরি, যাতে করে ভবিষ্যতে এই পা ফোলা থেকে তার বড় কোনো সমস্যা বা বড় কোনো মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাতে না যায়, সেটা তাকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এবং তার প্রিভেন্টিভ মেজার হিসেবে ডাক্তারের কাছে যেতে হবে। ডক্টর মণ্ডল, কোন পর্যায়ে এডিমা আক্রান্ত রোগীদের চিকিৎসকের থেকে পরামর্শ নেওয়া উচিত? আপনার অভিজ্ঞতা কি বলে? ইডিমা 2 ধরনের হয়। পায়ের যে পা ফোলাটাকে আমরা বলি পেডাল ইডিমা, এটা 2 ধরনের হয়। একটা হলো পিটিং ইডিমা, একটা নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা মানে কি বলুন তো? যেটা আমি যদি ওই ফোলার উপরে আঙুল দিয়ে চাপ বসাই, সেটা আমার ব্যাক করে আসবে। আর নন পিটিং ইডিমা মানে হলো আমি আঙুল দিয়ে চাপ দিলে ওই জায়গাটা বসে যাবে, কিন্তু আমার রিভাইভ করে আমার নরমালি আসবে না। এবার একটা পেশেন্ট আমার কাছে পা ফোলা নিয়ে এলো, কিন্তু তাকে মাথায় রাখতে হবে পা ফোলার জন্য তার
কাজ করলে হাঁপিয়ে যাওয়া, অথবা শ্বাসকষ্ট, অথবা পেটে জল জমে গেল, বা সারা শরীর ফুলে যাচ্ছে, পা ভারী হয়ে যাচ্ছে, পায়ের ওখানে চুল পাচ্ছে, ইচিং ইচিং হচ্ছে, চুল পাচ্ছে, পায়ের নিচে কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই করে ডাক্তারের কাছে আসতে হবে। সবচেয়ে বড় কথা হলো, পা ফোলা যদি অল্প হয় সেটা মেডিসিনের জন্য হয়। কিছু প্রেশারের মেডিসিন আছে, যেমন অ্যামলোডিপিন জাতীয় ওষুধ, যেটা খেলে কিন্তু পা ফোলে। অথবা যদি কারো ক্যান্সার থাকে, যদি কারো লেফট সিনড্রোম থাকে, যদি কারো কিডনি ফেলিওর থাকে, যদি কোনো হার্টের সমস্যা যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি থাকে, যদি আরও যদি কোনো সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স, অথবা যদি কোনো প্রোটিন প্রোটিন শরীরে অ্যালবুমিন আর গ্লোবুলিন যেটা আছে, যদি গ্লোবুলিনের পরিমাণ বেড়ে যায়, অ্যালবুমিন কমে যায়, সেক্ষেত্রেও পা ফুলতে পারে। মানে একটা রোগীকে তার পা ফোলার জন্য যে সিমটম, দুর্বল অনুভব করা, শ্বাসকষ্ট, প্রচণ্ড পরিমাণে পা ফুলে যাওয়া, অত্যধিক পরিমাণে ওজন বেড়ে যাওয়া, সেক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর শেষ কথা হলো, এই পেডাল এডিমা এটা কিন্তু একটা লক্ষণ। এর কারণ কিন্তু অনেক থাকতে পারে। সেই কারণগুলো কিন্তু আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই পা ফোলা কমানোর জন্য যে কারণ থাকবে, সেই কারণগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে পা ফোলা কমে যাবে, রোগী ভালো থাকবে। আর এবারে আমাদের আলোচনায় রয়েছেন ডক্টর স্বরাজদীপ বণিক, কনসালটেন্ট ফিজিশিয়ান, দিনহাটা গভর্নমেন্ট হসপিটাল। ডক্টর বণিক, হার্ট ফেলিওরের রোগীদের যদি অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে এডিমা কতটা মারাত্মক হতে পারে? হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে যেটা হয়, হার্টের পাম্প করার ক্ষমতা কমে যাওয়ার ফলে রক্তবাহর মধ্যে রক্তের চাপ বৃদ্ধি পায়। তার ফলে রক্তবাহ থেকে তরল পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে পড়ে। যেমন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে প্রধান যে সিমটম নিয়ে পেশেন্ট আসে, শ্বাসকষ্ট হয়, তার সাথে পা ফুলে যায়। হ্যাঁ, তখন যেটা দেখা যায়, হার্ট কাম করার ফলে যে রক্তবাহ থেকে তরল পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নতুন নতুন যে ওষুধগুলো যেগুলো এসেছে, তার মধ্যে একটা হচ্ছে SGLT2 ইনহিবিটর, যেটা কিডনিতেও কাজ করে, প্লাস আমাদের শরীরে গ্লুকোজকে রিঅ্যাবজর্পশন করতে দেয় না কিডনিতে। তার ফলে কি হয়, অতিরিক্ত তরল জমতেও বাধা দেয়। তাছাড়া আমরা হার্ট ফেলিয়ারের জন্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি, যেমন স্পাইনোরাপ্টন, এপ্রেনল, এগুলো ইউজ করা যেতে পারে। আর তাছাড়া তো আমরা লুপ ডায়োটিক্স, যেমন ফুসেমাইড বা টর্সেমাইড, এগুলো ইউজ করতে পারি। আর ব্যতিক্রমী ক্ষেত্রে যদি আর পেশেন্টের অবস্থা খুবই গুরুতর হয়, সেক্ষেত্রে যান্ত্রিক সহায়তার মাধ্যমে আমরা অতিরিক্ত তরল শরীর থেকে দূর করতে পারি। ডক্টর বণিক, এডিমার সঙ্গে দীর্ঘস্থায়ী কিডনির অসুস্থতা ও রিনাল ফেলিওরের কি সম্পর্ক রয়েছে? কিডনি রোগীদের ক্ষেত্রে, যাদের কিডনি ক্রমশ বিকল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রধান যে সিমটমগুলো দেখা দেয়, প্রথমত চোখের চারপাশে জল জমা শুরু হয়, বা ফেশিয়াল পাফিনেস, পেরিঅর্বিটাল পাফিনেস তৈরি হয়, এবং সাথে পেডালিউরিয়া হয়, পায়ে জল জমা শুরু হয়। সাথে পেশেন্টের পেচ্ছাপের যে ইউরিনের যে ভলিউম আছে, সেটা কমে যায়। তার কারণ হচ্ছে, কিডনির প্রধান কাজই হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল এবং লবণ অপসারণ করা। কিডনি বিকল হয়ে গেলে সেই কাজগুলো কিডনি স্বাভাবিকভাবেই করতে পারেনি। এর ফলে রক্তবাহতে প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে অতিরিক্ত তরল টিস্যুতে নির্গমন হয়, পার্শ্ববর্তী টিস্যুতে নির্গমন হয়, তার জন্য ইডিমা বা অ্যানাসেপ্টা দেখা দেয়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ডায়োটিক্স ইউজ করতে পারি, যেমন টর্সেমাইড, ফুসেমাইড ইউজ করা যেতে পারে। এবং যে সমস্ত ক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, যাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে আমরা ডায়ালিসিসের সহায়তা নিতে পারি। আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সৌম্যদীপ রায়, MBBS MD মেডিসিন কনসালটেন্ট ফিজিশিয়ান, স্পেশালাইজ ইন ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওলজি, DRL মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, মালদা। ডক্টর রয়, আপনার কাছে যে প্রথম প্রশ্নটা জানতে চাইবো, যে এই এডিমা বলে যে রোগটা নিয়ে আমরা আজ আলোচনা করব, এই এডিমাটা আসলে কি? এডিমা কাকে বলে? এডিমা হলো এমন একটা রোগ যার জন্য শরীরের বিভিন্ন অংশে ফ্লুইড জমা হয়। ফ্লুইড মানে জল জমা হয়, এবং তার জন্য ফার্দার ফিউচারে আলসার হতে পারে, বা কার্ডিওরিনাল সিনড্রোমও হতে পারে, বা মৃত্যু পর্যন্ত হতে পারে। ডক্টর রয়, এই এডিমা রোগের কমন কারণগুলি ঠিক কি কি রয়েছে? এডিমার কারণ বলতে আমরা দুইভাবে ভাগ করি। প্রথমত একটা সিস্টেমিক কারণ, আর দ্বিতীয়ত একটা লোকালাইজড কারণ। প্রথমত সিস্টেমিক কারণে বলি, এটি একটি কোনো কার্ডিয়াক প্রবলেমের জন্য হতে পারে, মানে হার্টের কোনো প্রবলেম। দ্বিতীয়ত কোনো লিভার প্রবলেম থেকে হতে পারে। তৃতীয়ত কোনো কিডনি প্রবলেম থেকেও হতে পারে। 4 নম্বর কোনো হরমোনজনিত ব্যাধির কারণেও হতে পারে। এবং 5 নম্বর খুব যদি নিউট্রিশনাল প্রবলেম থাকে, তার জন্যও হতে পারে।
আর যদি লোকালাইজড কারণগুলো যদি দেখি, তার মধ্যে ডিপ ভেন থ্রম্বোসিস বলে একটা রোগ হয়, বা লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনস, যাকে আমরা বাংলা ভাষায় যদি বলি, শরীরের মধ্যে যে শিরাগুলি আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তার জন্য এই এডিমা হতে পারে। এই এডিমা রোগ সম্পর্কে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুস্মিতা সরকার, এমবিবিএস এমডি মেডিসিন, পিজিডিএম কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডক্টর সরকার, হার্ট এবং কিডনি সংক্রান্ত সমস্যা যে রোগীদের রয়েছে তাদের জন্য এডিমা কতটা গুরুতর সিমটম? হার্ট ফেলিয়ারটা কি? হার্ট বা হৃদয় পাম্প করতে পারছে না। যখনই ঠিকমতো পাম্পিং সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু সমস্ত শরীরের বিভিন্ন জায়গা ফুলে যেতে পারে। পা ফুলছে, পেট ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, এবং শুরু হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে অবসাদ, ক্লান্তি। পেশেন্ট এসে বলছে যে আমি কিছুই কাজকর্ম করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। এই একটা সমস্যা। কি হয়, যখন পাম্প ফেলিয়ার হয়ে যায়, ঠিকমতো প্রেসার পড়ে না, ঠিক মতন প্রেসার দিয়ে পাম্পটা চারিদিকে রক্ত সঞ্চালন হচ্ছে না, তখন শিরার মধ্যে কিন্তু খুব একটা চাপ বেড়ে যায়, এবং তখন শিরা থেকে কিছু তরল বেরিয়ে আশেপাশে যে সেল আছে বা কোষ আছে তার মধ্যে ঢুকে যায়। তখন আস্তে আস্তে কোষগুলো ফুলতে শুরু করে। এই তো সব থেকে বড় সমস্যা হার্ট ফেলিয়ারে। এইভাবে এডিমা হয় একটা কারণ। আরেকটা হলো আমাদের যে কিডনি আমরা কি বলি, ছাঁকনি। ছেঁকে ছেঁকে সবকিছু পরিষ্কার করে দেয়, কিন্তু সবকিছু তো বার করে দেয় না, একটা তরলের ভারসাম্য ওকে বজায় রাখতে হয়। এই যে তরলের ভারসাম্য বজায় রাখা এবং ছাঁকনির কাজ করা, এই দুটোর মধ্যেই কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, এবং তখন এডিমা হতেই পারে। ডক্টর সরকার, এডিমার প্রাথমিক উপসর্গগুলো কি কি, যা থেকে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তিনি এই রোগে আক্রান্ত? এডিমা বা ফুলে যাওয়া, সেটা আমি কিভাবে বুঝবো, সেটাও কিন্তু আমাদের জানা খুব দরকার। হঠাৎ করে দেখা যাচ্ছে শরীরের নিচের অংশতে জল জমে যাচ্ছে। পেশেন্টকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পা ফুলছে কিনা, মুখ ফুলছে কিনা, শরীরের কোনো অংশে কি জল জমে যাচ্ছে, একটু কি দুর্বল লাগছে শরীরটা, হাঁটা চলা করা যাচ্ছে না, সামান্য সিঁড়ি দিয়ে উঠলে বা বাজারে গেলে যে কাজটা মনে হচ্ছিল যে আমি আগে খুব সহজেই করতে পারতাম, সেই কাজটা কিন্তু দেখা যাচ্ছে আমি করতে পারছি না, এবং আস্তে আস্তে পেশেন্ট কিন্তু খুব ক্লান্তি বোধ করে। এই সমস্ত জিনিসগুলো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। মালদায় একটা সমস্যা আছে যে অনেক সময় শ্বাসকষ্ট হলে লোকজন ভাবে যে ও কিছু না, ফুলের রেণু বা অ্যালার্জি থেকে হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে কিন্তু এত সহজে না নিয়ে শ্বাসকষ্ট হলে কিন্তু অবশ্যই কিন্তু ভাবতে হবে যে আমার অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করাটা খুব দরকার। এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর হীরা আগরওয়াল, এমবিবিএস এমডি সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান, শিলিগুড়ি। ডক্টর আগরওয়াল, আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আসবো, এই এডিমা আক্রান্ত ব্যক্তিরা নিজেদের শারীরিক অবস্থার উন্নতির জন্য কি কি করতে পারেন? তো উত্তরটা হচ্ছে ইডিমা আক্রান্ত রোগীরা বিবেচনা করতে পারেন এমন অনেক শারীরিক অসুবিধা রয়েছে, যার মধ্যে তাদের হাত কিংবা পা ফুলে 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 থাকা, ইভেন পেট ফুলে থাকা, তাদের সমস্যা। ইডিমার আক্রান্ত রোগীদের জন্য নিয়মিতভাবে এই উচ্চতার জন্য যদি যদি পা ফুলে থাকে, পা উঁচু করে রাখতে পারেন একটু। রাত্রে শোয়ার সময় পায়ের নিচে 2-4টা বালিশ দিয়ে শুতে পারেন, তার থেকেও ফোলা কমে। এখন দেখতে হবে ফোলাটা কি কারণে। ফোলা অনেক কারণে পা ফুলতে পারে। উপর থেকে নিচ থেকে যদি ধরি, হার্টের থেকে পা ফুলতে পারে, লিভার থেকে পা ফুলতে পারে, কিডনি থেকে পা ফুলতে পারে, নিউট্রিশন প্রোটিন কম থাকলে পা ফুলতে পারে। এইসব কারণে কি কারণে পা ফুলছে সেটা নিয়ন্ত্রণ আগে বিবেচনা করে দেখতে হবে। আর সাময়িক পা ফোলাতে কমাতে গেলে যেটা বলা হলো, পায়ের নিচে 4টা বালিশ দিয়ে রাতে শুয়ে পড়লেন, কিংবা পা উঁচু করে রাখলেন কিছুক্ষণ, তাতেও কিছুটা পা ফোলা কমবে। কিন্তু সেটা চিকিৎসা ঠিক নয়। কি কারণে পা ফুলিয়ে তার কারণের চিকিৎসা করতে হবে। আহ আহ এই তো গেল পা উঁচু করে রাখা। তারপরে ফিজিওথেরাপি, ভালো ফিজিওথেরাপিস্টকে দিয়ে একটু ফিজিওথেরাপি করলেও হাত পা ফোলা কমতে পারে। কম্প্রেশন, আজকাল অনেক রকমের ডিভাইস পাওয়া যায়, ইলেকট্রনিক স্টকিং, গ্লাভস, মোড়ক এবং পেশির জন্য পাম্প,
অ্যাক্টিভেটর ডিভাইস ব্যবহার করা যেতে পারে। এটা খোলা জায়গায় রক্ত এবং তরল জমা হওয়া প্রতিরোধ করে। বরফ আইস কম্প্রেস করলেও কিছুটা ফল পাওয়া যেতে পারে। ডক্টর আগরওয়াল, এডিমার এফেক্টিভ চিকিৎসাগুলি ঠিক কি কি রয়েছে? প্রধানত দুটি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে যা চিকিৎসাগতভাবে ইডিমা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লবণের সীমিত ব্যবহার। লবণ কম খেতে হবে, প্রতিদিন 5 থেকে 6 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। জল একটু কম খেতে হবে। ডায়ুরেটিক্স, বিভিন্ন রকমের ডায়ুরেটিক্স বাজারে পাওয়া যায়। সেগুলো ডাক্তারবাবু কোনটা ভালো হবে বিবেচনা করে সেটা দেবেন। এই ডায়ুরেটিকের মধ্যে যেমন টর্সিমাইড, ফ্রুসিমাইড এবং আরো বিভিন্ন রকমের ডায়ুরেটিক্স আমরা প্রয়োগ করি, তার থেকে ইডিমা চলে যায়। মেইন কথা হলো পা ফুলেছে, শরীর যে ফুলেছে, কি ফোলার কারণটা কি, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে এবং তার চিকিৎসাটা করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় ডক্টর অজয় মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। ডক্টর মণ্ডল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এই এডিমা রোগ সম্পর্কে রোগীর সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ? পা কেন ফোলে? কারণ সে তো নিজে থেকে জানতে পারবে না, সে নর্মাল মানুষ, সে মেডিকেল পার্সন নয়। ফলে তাকে আমাকে জানাতে হবে পা কেন ফুলছে বা অনেক কারণে ফোলে, সেইগুলো তাকে আমি জানাবো। এবং পা ফোলাটা কতদিন ধরে আছে বা সেই পা ফোলাটা কমছে কিনা বাড়ছে কিনা, সেই পা ফোলাটা শুয়ে থাকলে কমে কিনা, চলাফেরা করলে কমে কিনা, অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে থাকলে পা ফুলছে কিনা, সেগুলো তাকে জানাতে হবে। তার সাথে সাথে সেটা জানানো খুব জরুরি যে পা ফোলাটা কেন ফুলছে। সেটা হার্টের জন্য, না কিডনির জন্য, না লিভারের জন্য, বা কোনো ওষুধের জন্য, সেটা না জানাটা জরুরি। এবং এই পা ফোলাটা কোন কিরকম ভাবে হলে তার ক্ষতি হতে পারে বা তার ভয়ের কারণ হতে পারে, সেটা তাকে ভালো করে জানানো উচিত। তাই একটা রোগীর যদি পা ফুলে যায়, সেই পা ফোলা সম্পর্কে তার অবশ্যই করে তার ডাক্তারের কাছ থেকে হোক বা পড়াশোনা করে হোক তার জানাটা খুবই জরুরি, যাতে করে ভবিষ্যতে এই পা ফোলা থেকে তার বড় কোনো সমস্যা বা বড় কোনো মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাতে না যায়, সেটা তাকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এবং তার প্রিভেন্টিভ মেজার হিসেবে ডাক্তারের কাছে যেতে হবে। ডক্টর মণ্ডল, কোন পর্যায়ে এডিমা আক্রান্ত রোগীদের চিকিৎসকের থেকে পরামর্শ নেওয়া উচিত? আপনার অভিজ্ঞতা কি বলে? ইডিমা দু ধরনের হয়। পায়ের যে পা ফোলাটাকে আমরা বলি পেডাল ইডিমা, এটা দু ধরনের হয়। একটা হলো পিটিং ইডিমা, একটা নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা মানে কি বলুন তো? যেটা আমি যদি ওই ফোলার উপরে আঙুল দিয়ে চাপ বসাই, সেটা আমার ব্যাক করে আসবে। আর নন পিটিং ইডিমা মানে হলো আমি আঙুল দিয়ে চাপ দিলে ওই জায়গাটা বসে যাবে, কিন্তু আমার রিভাইভ করে আমার নরমালি আসবে না। এবার একটা পেশেন্ট আমার কাছে পা ফোলা নিয়ে এলো, কিন্তু তাকে মাথায় রাখতে হবে পা ফোলার জন্য তার কাজ করলে হাঁপিয়ে যাওয়া, অথবা শ্বাসকষ্ট, অথবা পেটে জল জমে গেল, বা সারা শরীর ফুলে যাচ্ছে, পা ভারী হয়ে যাচ্ছে, পায়ের ওখানে চুল পাচ্ছে, ইচিং হচ্ছে, চুল পাচ্ছে, পায়ের নিচে কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই করে ডাক্তারের কাছে আসতে হবে। সবচেয়ে বড় কথা হলো পা ফোলা যদি অল্প হয়, সেটা মেডিসিনের জন্য হয়। কিছু প্রেশারের মেডিসিন আছে, যেমন অ্যামলোডিপিন জাতীয় ওষুধ, যেটা খেলে কিন্তু পা ফোলে। অথবা যদি কারো ক্যান্সার থাকে, যদি কারো নেফ্রোটিক সিনড্রোম থাকে, যদি কারো কিডনি ফেলিওর থাকে, যদি কোনো হার্টের সমস্যা যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি থাকে, যদি কোনো সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স, অথবা যদি কোনো প্রোটিন প্রোটিন শরীরে অ্যালবুমিন আর গ্লোবুলিন যেটা আছে, যদি গ্লোবুলিনের পরিমাণ বেড়ে যায়, অ্যালবুমিন কমে যায়, সেক্ষেত্রেও পা ফুলতে পারে। মানে একটা রোগীকে তার পা ফোলার জন্য যে সিম্পটম, দুর্বল অনুভব করা, শ্বাসকষ্ট, প্রচণ্ড পরিমাণে পা ফুলে যাওয়া, অত্যধিক পরিমাণে ওজন বেড়ে যাওয়া, সেক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর শেষ কথা হলো এই পেডাল এডিমা, এটা কিন্তু একটা লক্ষণ। এর কারণ কিন্তু অনেক থাকতে পারে। সেই কারণগুলো কিন্তু আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই পা ফোলা কমানোর জন্য যে কারণ থাকবে, সেই কারণগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে পা ফোলা কমে যাবে, রোগী ভালো থাকবে। আর এবারে আমাদের আলোচনায় রয়েছেন ডক্টর স্বরাজদীপ বণিক, কনসালটেন্ট ফিজিশিয়ান, দিনহাটা গভর্নমেন্ট হসপিটাল। ডক্টর বণিক, হার্ট ফেলিওরের রোগীদের যদি অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে এডিমা কতটা মারাত্মক হতে পারে? হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে যেটা হয়, হার্টের পাম্প করার ক্ষমতা কমে যাওয়ার ফলে রক্তবাহর মধ্যে রক্তের চাপ বৃদ্ধি পায়। তার ফলে রক্তবাহ থেকে তরল পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে পড়ে। যেমন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে প্রধান যে সিমটম নিয়ে পেশেন্ট আসে, শ্বাসকষ্ট হয়, তার সাথে পা ফুলে যায়, হ্যাঁ,
তখন যেটা দেখা যায় হার্ট কাম করার ফলে যে রক্তবাহ থেকে তরল ফাস্ফোরেট টিস্যুতে ছড়িয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নতুন নতুন যে ওষুধগুলো যেগুলো এসেছে তার মধ্যে একটা হচ্ছে SGLT2 ইনহিবিটর, যেটা কিডনিতেও কাজ করে, প্লাস আমাদের শরীরে গ্লুকোজকে রিঅ্যাবসর্ব করতে দেয় না কিডনিতে। তার ফলে কি হয়, অতিরিক্ত তরল জমতেও বাধা দেয়। তাছাড়া আমরা হার্ট ফেলিয়ারের জন্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি, যেমন স্পাইনোলকটন, এপ্রেনল, এগুলো ইউজ করা যেতে পারে। আর তাছাড়া তো আমরা লুপ ডায়োটিক্স যেমন ফুসেমাইড বা টর্সেমাইড এগুলো ইউজ করতে পারি। আর ব্যতিক্রমী ক্ষেত্রে যদি আরো পেশেন্টের অবস্থা খুবই গুরুতর হয়, সেক্ষেত্রে যান্ত্রিক সহায়তার মাধ্যমে আমরা অতিরিক্ত তরল শরীর থেকে দূর করতে পারি। ডক্টর বণিক, এডিমার সঙ্গে দীর্ঘস্থায়ী কিডনির অসুস্থতা ও রিনাল ফেলিওরের কি সম্পর্ক রয়েছে? কিডনি রোগীদের ক্ষেত্রে, যাদের কিডনি ক্রমশ বিকল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রধান যে সিমটমগুলো দেখা দেয়, প্রথমত চোখের চারপাশে জল জমা শুরু হয় বা ফেসিয়াল পাফিনেস, পেরিঅর্বিটাল পাফিনেস তৈরি হয়, এবং সাথে পেলোরিনিয়া হয়, পায়ে জল জমা শুরু হয়। সাথে পেশেন্টের পেচ্ছাপে যে ইউরিনের যে ভলিউম আছে সেটা কমে যায়। তার কারণ হচ্ছে কিডনির প্রধান কাজই হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল এবং লবণ অপসারণ করা। কিডনি বিকল হয়ে গেলে সেই কাজগুলো কিডনি স্বাভাবিকভাবেই করতে পারে না। এর ফলে রক্তবাহতে প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে অতিরিক্ত তরল টিস্যুতে নির্গমন হয়, পার্শ্ববর্তী টিস্যুতে নির্গমন হয়, তার জন্য ইডিমা বা অ্যানাসেপ্টা দেখা দেয়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ডায়োটিক্স ইউজ করতে পারি, যেমন টর্সেমাইড, ফুসেমাইড ইউজ করা যেতে পারে। এবং যে সমস্ত ক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, যাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে আমরা ডায়ালিসিসের সহায়তা নিতে পারি। এডিমা সম্পর্কে বিশ্লেষণ এবং অমূল্য পরামর্শের জন্য সকলকে ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলি জানলাম, এডিমা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে এবং এটি কখনোই উপেক্ষা করা উচিত নয়। জটিলতা প্রতিরোধের জন্য নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার প্রিয়জন এডিমার লক্ষণ অনুভব করেন, তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন। আসুন সুস্থ থাকি এবং স্টপ দ্য এডিমা মার্চে অংশ নিই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।